হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কনফুসীয় মতবাদ বা কনফুসীয়বাদ কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এটি 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে 2025-এর সাজেশনে ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তা দেখি আগে আমরা বোর্ডে কি লেখা আছে আমরা দেখে নিই। হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসই B1, প্রশ্ন হচ্ছে কনফুসীয় মতবাদ। তা কনফুসিয়াস চীনের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তার মতবাদের দ্বারা চীনের সমাজ আচ্ছন্ন হয়ে পড়েছিল। এবং তিনি ছিলেন একদিকে যেমন শিক্ষক, একদিকে ছিলেন নীতি প্রচারক, একদিকে ছিলেন দার্শনিক। তিনি কোনো নতুন ধর্ম কিন্তু প্রচার করেননি। তার বক্তব্যের মূল বিষয় ছিল কিছু নীতি কথা। তিনি মানুষের উদ্দেশ্যে কিছু নীতি কথার প্রবর্তন করেন। অ্যাকচুয়ালি চীনের চৌ বংশের রাজত্বকালে, খুব প্রাচীনকালে, চৌ বংশের রাজত্বকালে 551 খ্রিস্টপূর্বাব্দে তিনি চীনের শান্তুং প্রদেশের লু নামক বলে একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেন একটি অভিজাত পরিবারে, এবং 479 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। এবং তিনি ছিলেন সমগ্র চীনের একজন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তি। ফেয়ার ব্যাংকের মতো ঐতিহাসিক বলেছেন যে তিনি ছিলেন এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষক ও দার্শনিক। তা তিনি কিছু নীতি কথা প্রচার করে যান। তিনি কোনো নতুন ধর্ম প্রচার করেননি। তাকে ধর্ম প্রচারক না বলে তাকে নীতি প্রচারক বলা যায়, এবং তার প্রসারিত যে এই নীতি ধর্ম, একে লি ধর্ম বলা হয়। তা যাই হোক, তা এই ছিল কনফুসিয়াসের জন্ম বৃত্তান্ত। এরপরে দেখো যে আমরা প্রাক আধুনিক চীনের কথা যদি বলি, মানে চীন যখন আধুনিক যুগে পদার্পণ করে তার আগে, অর্থাৎ প্রাক আধুনিক যুগে, মানে সেই খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দ, মানে 6ষ্ঠ শতক, মানে 551 খ্রিস্টপূর্বাব্দে যে জন্ম করেছেন, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে, তার জন্মের ওই সময় থেকে বিংশ শতক পর্যন্ত, অর্থাৎ প্রায় 2500 বছর তার এই নীতি কথা, তার এই নীতি শাস্ত্রের উপর চীনের সমাজ কিন্তু দাঁড়িয়েছিল, চীনের রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছিল। তিনি ছিলেন চীনের একজন পূজনীয়, একজন দর্শনীয় ব্যক্তি, মানে দার্শনিক ব্যক্তি, এবং তার এই নীতি কথার উপরে ভিত্তি করে সমগ্র চীনের সমাজ কিন্তু আবর্তিত হয়েছিল এই 2500 বছর ধরে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতদিন ধরে চীনের মতো একটা বৃহৎ সমাজের উপরে তার প্রভাব কিন্তু বজায় ছিল। তা এই আধুনিক যুগের আগে, প্রাক আধুনিক যুগের আগে চীনের ইতিহাস বুঝতে গেলে আমাদেরকে এই কনফুসিয়াস ধর্ম বা তার এই মতবাদকে আমাদের ভালো করে বুঝতে হবে। এক কথায় চীনের সমাজের তিনি ছিলেন ধারক। এই 2500 বছর ধরে চীনের সমাজের প্রধান নিয়ন্ত্রক, প্রধান চালিকা শক্তি ছিলেন এই কনফুসিয়াস। তো যাই হোক, কনফুসিয়াস মানুষের 5টি নৈতিক গুণের কথা বলেন, যে এই 5টি নৈতিক গুণ প্রতিটা মানুষের পালন করা উচিত। কি কি গুণ আছে? প্রথমে জ্ঞান, তারপরে দেখো রয়েছে পবিত্রতা, দানশীলতা, ন্যায্যতা এবং বিশ্বস্ততা। এই 5টি গুণ, যেমন অশোক তার অশোকের ধম্মে মানুষের নৈতিক গুণের কথা বলেছিলেন, এখানে কনফুসিয়াসও কিন্তু তার এই নীতি মানে মূলক যে বাণী তিনি দেন, সেখানে এই নীতি কথাগুলি তিনি বলেন মূলত 5টি: জ্ঞান, বিশ্বস্ততা, পবিত্রতা, ন্যায্যতা এবং দানশীলতা। এবং তিনি বলেছেন যে এই সমাজে প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, প্রতিটা মানুষের। এমনকি একজন রাজাও কিন্তু প্রজার ভূমিকা পালন করবেন। প্রজা যেমন প্রজার ভূমিকা পালন করবেন, রাজা যেমন রাজার ভূমিকা পালন করবেন, পিতা পিতার ভূমিকা পালন করবেন, পুত্রের আচরণ হবে পুত্রবৎ। পুত্র যদি পুত্রের মতো আচরণ না করেন, বা স্ত্রী যদি তার স্বামীর প্রতি অনুগত না হন, তাহলে এই সমাজ কিন্তু ভেঙে পড়বে। এই কারণে এই সমাজে প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, এবং প্রত্যেকে সেই নির্দিষ্ট ভূমিকা পালন করবে, এবং সেইভাবে চীনার সমাজ এই 2500 বছর ধরে আবর্তিত হয় তার এই কথা এবং যুক্তির উপর বেশ করে। রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও তার এই প্রভাব লক্ষ্য করা যায়। তিনি বলেন যে রাষ্ট্র একটা বৃহৎ পরিবার, যেখানে পরিবারটি ছিল পিতৃতান্ত্রিক। রাজা তার প্রজাদেরকে, মানে তার পরিবারের সদস্যদের জীবন এবং প্রাণকে সংরক্ষণ করবেন, বা তাদের সম্পত্তিকে রক্ষা করবেন।
পরিবর্তে তার অনুগত প্রজারা তার প্রতি অনুগত থাকবে। আবার তিনি এও বলেছেন কনফুসিয়াস, যদি রাজা অত্যাচারী হয়, অযোগ্য রাজা হয়, তাহলে রাজাকে হটিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এই প্রজার হাতে থাকবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা তিনি জনগণের উপরেই কিন্তু অর্পণ করে গেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এরকম নানা দিক দিয়ে তিনি কিন্তু তার এই মতবাদ চীনের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সংস্কৃতি সবকিছুর উপরে প্রভাব ফেলে গেছেন। তা তার এই মতবাদের উপর বেস করে 4টি গ্রন্থ এখানে রচিত হয়। দেখো গ্রন্থগুলোর নাম: অ্যানালেক্টস, মধ্যপন্থা, মহাবিদ্যা এবং মেনসিয়াসের গ্রন্থ। অ্যানালেক্টস, মধ্যপন্থা, মহাবিদ্যা এবং মেনসিয়াসের গ্রন্থ, এই 4টি গ্রন্থ এবং তার যে 5টি নীতি কথা রয়েছে, সেই নীতি কথার উপরে বেস করে আরো 5টি নীতিমূলক গ্রন্থ পরবর্তীকালে রচিত হয়। সেই 5টি গ্রন্থ কি? পরিবর্তন গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, কাব্য গ্রন্থ, অনুষ্ঠান সংক্রান্ত গ্রন্থ, লু রাজ্যের ইতিহাস, যেহেতু তিনি লু রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তাই লু রাজ্যের ইতিবৃত্ত, এই 5টি গ্রন্থ। আর আগে যে 4টি গ্রন্থ বললাম, অ্যানালেক্টস, মধ্যপন্থা, মহাবিদ্যা, মেনসিয়াসের গ্রন্থ, এই মোট 9টি গ্রন্থ রচনা করা হয় এবং এই 9টি গ্রন্থকে একসাথে কনফুসীয় নীতিশাস্ত্র বলা হয়। কনফুসীয়বাদ বুঝতে গেলে এই 9টি গ্রন্থ আমাদেরকে জানতে হবে এবং এই 9টি গ্রন্থের ভিতরেই তার সমগ্র মতাদর্শ, তার চিন্তা ভাবনা এই গ্রন্থগুলোর ভিতর দিয়ে তুলে ধরা হয়েছে। যদিও তার এই মতবাদ নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক সমালোচনা হয়েছে। যেমন বাও সেনো বলে একজন ঐতিহাসিক, চীনা ঐতিহাসিক, তিনি বলছেন যে কনফুসীয় মতবাদ ছিল সংস্কারমূলক। জোসেফ নিডহ্যাম, ইউরোপীয় একজন ঐতিহাসিক, তিনি কি বলছেন যে কনফুসীয় মতবাদ সুদক্ষ আমলাতন্ত্রের সমর্থক এবং উত্তরাধিকারের বিরোধী এবং সুদক্ষ আমলাতন্ত্রের সমর্থক। 100 স্কুল অফ থট, যে 100 স্কুল অফ থটের যে মৌলিক চিন্তা ভাবনা রয়েছে তার বিরোধী ছিল কিন্তু এই কনফুসীয়বাদ। এছাড়া কনফুসীয় মতবাদের আরেকটি বিরোধী মতবাদ পরবর্তীকালে জন্মগ্রহণ করে, সেটি হচ্ছে তাওবাদ। তাওবাদও পরীক্ষায় তোমাদের আসতে পারে, হয় কনফুসীয়বাদ নতুবা তাওবাদ পরীক্ষায় আসবে। কনফুসীয়বাদ বেশি গুরুত্বপূর্ণ, এর পরের ক্লাসে আমি তাওবাদ নিয়ে আলোচনা করব। তা তাওবাদ ছিল সম্পূর্ণ ধর্মের উপর প্রতিষ্ঠিত একটি মতবাদ, সেখানে কনফুসীয়বাদ কিন্তু ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়, নীতি বাক্যের উপর প্রতিষ্ঠিত। এটাই হচ্ছে দুটি মতবাদের মধ্যে পার্থক্য। তো সম্পূর্ণ কনফুসীয় মতবাদের বিরোধী একটি মতবাদ ছিল এই তাওবাদ। তা যাই হোক, চীনা সমাজে 1919-এর 4ঠা মে, যেটা 4ঠা মে আন্দোলন হয় চীনে আমরা জানি, এবং 4ঠা মে আন্দোলনের ভিতর দিয়ে চীনে একটা নতুন ধরনের সংস্কৃতি জাগরণ ঘটে। পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাত ধরে নতুন নতুন গ্রন্থ পুস্তক লেখা হয় এবং নতুন ভাবাদর্শের আবির্ভাব ঘটে। তখন চীনের এই যে কনফুসীয় মতবাদ, 2500 বছরের কনফুসীয় মতবাদ, একে মানুষ বর্জন করে। শিক্ষিত সমাজ এই কনফুসীয় মতবাদ থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টিভঙ্গিতে তারা ইতিহাস রচনা করার চেষ্টা করে। অর্থাৎ 1919 মানে বিংশ শতক পর্যন্ত, কনফুসিয়াসের জন্ম থেকে বিংশ শতক ধরলে প্রায় 2600 বছর, প্রায় 2600 বছর চীনা সমাজের মূল নিয়ন্ত্রক, মূল ধারক, মূল বাহক ছিলেন এই কনফুসিয়াস। তার নীতিবাক্যের উপর ভিত্তি করে চীনা সমাজ পরিচালিত হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে এবং তার এই নীতি কথা জন্য তাকে কোনো ধর্ম প্রচারক বলা হয় না, বলা হয় নীতি শাস্ত্র প্রচারক। তার নীতি কথা ছিল, মানুষকে তিনি বলেছিলেন যে পবিত্রতা, জ্ঞান, দানশীলতা, বিশ্বস্ততা এবং ন্যায্যতার উপরে জোর দিতে হবে। প্রতিটা মানুষের নির্দিষ্ট কর্তব্য আছে। পিতা পিতার মতো আচরণ করবে, পুত্র পুত্রের মতো আচরণ করবে, রাজা রাজার মতো আচরণ করবে, প্রজা প্রজার মতো আচরণ করবে, স্ত্রী স্ত্রীর মতো আচরণ করবে, তবেই সমাজ টিকে থাকবে। কেউ যদি এটার অন্যথা করে তখনই সমাজের পতন অনিবার্য। এবং তার এই মতবাদের উপর ভিত্তি করে গ্রন্থ রচিত হয় পরবর্তীকালে 9টি, যাকে একসাথে আমরা বলি কনফুসীয় নীতিশাস্ত্র। যদিও জোসেফ নিডহ্যাম, বাও সেনো বা 100 থট অফ স্কুল অফ থট এইসব গ্রন্থ বা এইসব ঐতিহাসিকেরা কনফুসীয় মতবাদের বিরোধিতা করেছেন, তবে একটা জিনিস মনে রাখতে হবে, তার মতবাদে কিছু তো আছে, নাহলে 2500 বছর ধরে চীনা সমাজ কিভাবে আচ্ছন্ন ছিল এই কনফুসীয় মতবাদে।
তার মতবাদের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল। নৈতিকতার কথা বলার উপরে তিনি জোর দিয়েছিলেন, নীতি কথার উপরে জোর দিয়েছিলেন। যে নীতি কথা বা যে নৈতিকতা যদি মানুষ মেনটেন করে, মানুষ যদি ন্যায় নীতিকে গ্রহণ করে বা ন্যায় নীতিকে বজায় রাখে, তবেই একটা সমাজ এগিয়ে চলবে, সমাজ টিকে থাকবে। তাই এই ছিল কনফুসীয় মতবাদ। কনফুসীয় মতবাদের এর বাইরে কিছু নয়, একটা সহজ সাধারণ বিষয়। এর যে অ্যান্সার 5 নম্বরে, সে অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। কনফুসীয় ধর্ম সম্বন্ধে আলোচনা করো, মার্কস 5। চীনা ঐতিহ্যে কনফুসীয় ধর্মের প্রভাব অপরিসীম, যার প্রবক্তা ছিলেন কনফুসিয়াস। চৌবংশের রাজত্বকালে 551 খ্রিস্টপূর্বাব্দে শান্টুং প্রদেশের অন্তর্গত লু নামক একটি সামন্ত রাজ্যে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন এবং 479 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। ফেয়ার ব্যাংক লিখেছেন, কনফুসিয়াস ছিলেন চীনের তথা পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষক ও দার্শনিক, তবে তাকে ধর্মপ্রচারক এর পরিবর্তে নীতি প্রচারক আখ্যা দেওয়া যুক্তিসঙ্গত। তার নীতি ধর্মের নাম লি। প্যারা করে দেখো, প্রাক আধুনিক চীনা সমাজ সংস্কৃতি সম্বন্ধে অবগত হওয়ার জন্য কনফুসীয় ধর্ম অপরিহার্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত চীনা সমাজের ধারকের ভূমিকা পালন করেছিল কনফুসীয় ধর্ম। কনফুসিয়াস মনুষ্য জীবনে জ্ঞান, পবিত্রতা, দানশীলতা, ন্যায্যতা, বিশ্বস্ততা এই 5টি নৈতিক গুণের অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করেছেন। কনফুসিয়াস বিশ্বাস করতেন সমাজে প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট ভূমিকা আছে, প্রতিটি মানুষ সেই ভূমিকা যথাযথ ও আন্তরিকভাবে পালন করবে। এর প্রসঙ্গে তার বক্তব্য, একজন শাসকও একজন প্রজা হবেন, পিতা পিতার মতো আচরণ করবেন, পুত্রের আচরণ হবে পুত্রবৎ। তার মতে এই নীতি হবে সমাজের ভিত্তি। কনফুসীয় ধর্মানুযায়ী পুত্র যদি পিতার অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি অনুগত না হয়, তাহলে সমাজের পতন অনিবার্য। প্যারা করে, কনফুসীয়বাদ রাজনৈতিক কর্মেরও নির্দেশক ছিল। কনফুসীয়বাদ অনুসারে রাষ্ট্র হলো একটি বৃহৎ পরিবার, যা পিতৃতন্ত্র ও রাজভক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। রাষ্ট্রের প্রধান কর্তা সম্রাট প্রজাদের অধিকার রক্ষা করবেন, তবে কনফুসিয়াস বলেছেন সম্রাট অদক্ষ হলে প্রজারা বিদ্রোহ করতে পারে। তার বক্তব্য অনুযায়ী ক্ষমতা প্রকৃত অর্থে প্রজাবৃন্দের হাতে থাকবে। প্যারা করে দেখো, কনফুসীয় মতবাদের ফলশ্রুতি হিসেবে অ্যানালেক্টস মধ্যপন্থা মহাবিদ্যা মেনসিয়াসের গ্রন্থ রচিত হয় এবং 5টি অনুশাসন সম্পর্কিত গ্রন্থ লিপিবদ্ধ হয়, যথা পরিবর্তন গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, কাব্যগ্রন্থ, অনুষ্ঠান সম্পর্কিত গ্রন্থ, লু রাজ্যের ইতিহাস বা ইতিবৃত্ত। সর্বমোট এই 9টি গ্রন্থ একত্রে কনফুসীয় নীতিশাস্ত্র নামে পরিচিত। প্যারা করে দেখো, শেষ প্যারা, এখানে একটা সমালোচনা বলা হচ্ছে। বাও সেনো নামক চীনা গবেষক মনে করেন কনফুসীয়বাদ সংস্কারমূলক এবং তার মতবাদ উত্তরাধিকার সূত্রে প্রশাসনিক পদ লাভের বিরোধী। ইউরোপীয় পণ্ডিত জোসেফ নিডহ্যাম বলেছেন, কনফুসীয়বাদ সুদক্ষ আমলাতন্ত্রের সমর্থক এবং সোশ্যাল স্ট্যাটাসের পরিপন্থী। 100 স্কুল অফ থটের মৌলিক চিন্তাসমূহ কনফুসীয়বাদের বিরোধী, তবে কনফুসীয়বাদের প্রত্যক্ষ বিরোধী তাওবাদ সম্পূর্ণরূপে ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কনফুসীয়বাদ তা নয়। একই সাথেই দুটো লাইন জুড়ে দেবে, এই বিরোধিতা সত্ত্বেও কনফুসীয়বাদ 1919 খ্রিস্টাব্দে 4 মে পর্যন্ত স্বমহিমায় প্রতিষ্ঠিত ছিল। এক কথায় বলা যায়, চীনের সমাজ এই সময় কনফুসীয় ভাবনায় আচ্ছন্ন ছিল। তো এই ছিল কনফুসীয় মতবাদের উপরে ডিএসসি B1 পেপারটির একটি 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন, প্রিভিয়াস কোশ্চেন বা সাজেশনের 2-1টি প্রশ্ন ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে ডিসকাস করবো, তার অ্যান্সারগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। এই চ্যানেল থেকে তোমাদের 5th সেমিস্টারের প্রতিটা পেপারের প্রশ্নের অ্যান্সার তোমরা নিয়মিতভাবে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।